জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের পূর্বের প্রতিবেশী দেশ বাংলাদেশের ফেনী জেলা এবং তার সংলগ্ন এলাকায় স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা এসেছে। এমন নয় যে বাংলাদেশে বন্যা নতুন কিছু, কিন্তু এরকম ভয়াবহ বন্যা স্মরণকালের মধ্যে কিন্তু আগে আসেনি। এই বন্যার ভয়াবহতার যে সমস্ত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে সামনে আসছে, সামান্য মনুষ্যতা থাকলে এগুলো দেখে কিন্তু শিউরে ওঠার কথা, চোখে জল আসার কথা। বাট এরকম একটা অবস্থাতেও বাংলাদেশের মানুষের মধ্যে দু রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একটা হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আর দুই হলো লং টার্ম জিওপলিটিক্যাল প্রতিক্রিয়া। যারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা বলছে বাংলাদেশের এই বন্যা আসলে ম্যান মেড ফ্ল্যাট। ভারত শত্রুতা করে রাতের অন্ধকারে বাঁধের জল খুলে দিয়ে বাংলাদেশকে নাকি ভাসিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যাদের রন্ধ্রে রন্ধ্রে ভারত বিদ্বেষ ঢুকে গিয়েছে, এরা সেই সমস্ত মানুষ যারা বাংলাদেশের চিনি আর পেঁয়াজ পাঠালে রাস্তায় নেমে ভারত বয়কট করবে। আবার পেঁয়াজ এবং চিনি যদি পাঠানো বন্ধ করে দেওয়া হবে তাহলে ভারতের নামে গালাগাল করবে। এরা ভিসা পেলে ভারতকে বয়কট করতে শুরু করে দেয়, আবার ভিসা বন্ধ করে দিলে ভিসা সেন্টারে গিয়ে রীতিমতো ভাঙচুর করে। কিছু কিছু বাংলাদেশি যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মৌলবাদ আর ভারত বিদ্বেষে ভর্তি, এদেরকে বোঝানো যাবে না যে ফেনীতে যে ভয়াবহ বন্যা এসেছে তার থেকেও বেশি ভয়াবহ বন্যা কিন্তু আমাদের একটা রাজ্য ত্রিপুরাতে হয়েছে। যাই হোক, এত গেল তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কেউ কেউ আবার লং টার্ম প্রতিক্রিয়া করছেন। এরা আবার একটু লেখাপড়া জানা মানুষ, এরা একটু গভীরে গিয়ে তলিয়ে ভাবেন বটে, কিন্তু বাংলাদেশের সমস্ত কিছুর মধ্যে এরা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূত দেখেন, ভারতের আগ্রাসন দেখেন। এই সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে শুরু করেছে যে বাংলাদেশের ফেনীকে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে আসলে ভারত বাংলাদেশের চট্টগ্রামকে বাংলাদেশ থেকে নাকি বিচ্ছিন্ন করতে চাইছে। এখানে বলে রাখা দরকার যে আমাদের যেমন শিলিগুড়ি করিডোর, যেমন ভারতের একটা চিকেন নেক, মানে ভারতের মেনল্যান্ড থেকে নর্থ ইস্টে যাওয়া একটা সরু রাস্তা, তেমনি বাংলাদেশের চিকেন নেক হলো এই ফেনী ডিস্ট্রিক্টটা। মানচিত্রে দেখতে পাচ্ছেন যে এই সরু জায়গার মধ্যে দিয়েই বাংলাদেশের মেনল্যান্ডের সঙ্গে চট্টগ্রামের সড়ক এবং রেল যোগাযোগ রক্ষিত হয়। এখন এই ফেনীকে যদি ভাসিয়ে দেওয়া যায় তাহলে ঢাকার সঙ্গে চট্টগ্রামের সড়ক এবং রেল যোগাযোগটা কিন্তু সত্যি সত্যিই বন্ধ হয়ে যাবে। সেই সুযোগে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়াও সম্ভব হবে। আর চট্টগ্রামকে যদি ভারত দখল করে ফেলতে পারে তবে নর্থ ইস্টে যাওয়ার জন্য বঙ্গোপসাগরে ভারত একটা বন্দর পেয়ে যাবে। এই সমস্ত বাংলাদেশি বুদ্ধিজীবীরা প্রতিক্রিয়া কিরকম করছে একটু নিজে কানেই শুনুন তাদের কথা। এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিঃপ্রকাশ। এবং পানির স্রোত এত ভয়ঙ্কর যে অর্থাৎ এটি স্পষ্টই বোঝা যাচ্ছে ফেনীকে অস্থিতিশীল করে বাংলাদেশ থেকে যে চিটং যে হিল ট্রাক রয়েছে সেটিকে পৃথক করে একটা পায়তারা চলছে। And the reason is not a natural calamity but rather a man-made disaster. নিশ্চয়ই শুনলেন বন্যা নিয়ে বাংলাদেশি বুদ্ধিজীবীদের প্রতিক্রিয়া। অর্থাৎ একজন ভারতীয় শিক্ষক হিসাবে এ বিষয়ে আমার প্রতিক্রিয়া করাটাও তো স্বাভাবিক। তাই আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব, এক, বাংলাদেশের এই ভয়াবহ বন্যার আসল কারণ কি, সত্যি কি এর পেছনে ভারত দায়ী রয়েছে বা ভারত ষড়যন্ত্র করছে, আর দুই, সত্যি কি ফেনী ডিস্ট্রিক্টটাকে ভাসিয়ে ঢাকা এবং চট্টগ্রামের যোগাযোগকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দখল করার প্ল্যান করছে ভারত। একটু গভীরে নেমে এই বিষয় দুটো আলোচনা করতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। তো চলুন প্রথমে আমরা শুরু করি চ্যাপ্টার 1, বন্যা কবে হলো এবং কিভাবে হলো। দেখুন, গত 17 এবং 18 আগস্ট বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ তৈরি হয়। বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এইবার মৌসুমী বায়ুর সাথে গভীর নিম্নচাপটা যোগ হওয়ার ফলে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায়। এজন্যই 17 এবং 18 আগস্ট বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় একটা প্রাকৃতিক দুর্যোগ যে আসবে এটা কিন্তু কনফার্ম ছিল। ফলত এই বৃষ্টি বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলার ভেতর দিয়ে প্রবেশ করে ভারতের ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে প্রবেশ করে এবং গোটা পথে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় 19 তারিখ, 19 আগস্ট, 20 তারিখ এবং 21 আগস্ট, এই 3টে তারিখে। বিশেষজ্ঞদের মতে এই 3 দিন টানা বৃষ্টিপাত হলেও 21 তারিখের বৃষ্টির পরিমাণ ছিল 30 বছরের মধ্যে রেকর্ড পরিমাণে। আবহাওয়াবিদদের মতে স্বাভাবিকের তুলনায় প্রায় 288% বেশি বৃষ্টিপাত হয়েছিল এই 21 আগস্ট তারিখে। আই রিপিট, 288% বেশি। গোমতী নদীর এলাকায় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 196 মিলিমিটার, যেখানে এই দিন কিন্তু বৃষ্টি হয়েছিল
656 মিলিমিটার। কতটা বেশি আন্দাজ করতে পারবেন। গোটা ত্রিপুরার প্রত্যেকটা এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ 200%-এরও বেশি ছিল। শুধু ত্রিপুরায় নয়, বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালীতেও কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়। বাংলাদেশের ফেনীতে 19 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে বৃষ্টির পরিমাণ ছিল প্রায় 306 মিলিমিটার। বুঝতে পারছেন কত পরিমাণে। কুমিল্লায় বৃষ্টি হয়েছিল 210 মিলিমিটারের বেশি। এছাড়াও মৌলভীবাজার, নোয়াখালী, চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টিপাত হয়েছিল। আর এই এত পরিমাণ বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই কিন্তু পুরো এলাকায় একটা বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, এই সম্পূর্ণ বন্যার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত ডুম্বুর বাঁধের ওপরে। বলা হচ্ছে ভারত ইচ্ছে করেই এই ডুম্বুর বাঁধটা খুলে দিয়েছে, যার কারণে বাংলাদেশের ফেনী এলাকায় ভীষণ বন্যা নেমে এসেছে। শুধু পাবলিক যদি বলতো তাও নাই মানা যেত। বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের অ্যাডভাইজার নাহিদ ইসলাম একরকম মিটিং করে কিন্তু এই বন্যার দায় সম্পূর্ণভাবে ভারতের ওপরে চাপিয়ে দিয়েছে। এমনকি ইনি বিবৃতি দিয়ে বলেছেন ভারত বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে। অথচ গোমতী নদীর গতিপথ যদি আপনারা দেখবেন যে গোমতী নদী ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশের কুমিল্লা শহরের মধ্যে দিয়ে গিয়ে দাউদকান্দি হয়ে মেঘনা নদীতে পড়েছে। ম্যাপের দিকে যদি তাকান দেখতে পাবেন যে এই নদীর গতিপথ কখনোই কিন্তু বাংলাদেশের ফেনী জেলার ওপর দিয়ে যায়নি। ফেনী থেকে এই নদীর দূরত্ব অনেকটাই। এর মানে এই নদীর জল যদি হঠাৎ বেড়েও যায় তাহলেও কিন্তু ফেনীতে বন্যা হবে না। অথচ বাংলাদেশের মিডিয়াতে বারবার বলা হচ্ছে এই নদীর কারণেই নাকি বন্যা হয়েছে। এটা তো গেল নদীর কথা। এবার আসি বাঁধের কথায়। দেখুন 1974 সালে যখন গোমতী নদীর ওপরে ডুম্বুর বাঁধ নির্মাণ করা হয়েছিল তখন ইউনাইটেড নেশনসে আন্তর্জাতিক কোনো আইন ছিল না। সেই সময় দুই দেশের সমঝোতার ভিত্তিতেই কিন্তু এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল। গোমতী নদীর ওপরে ডুম্বুর বাঁধ দিয়ে একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা ত্রিপুরা রাজ্যের মেইন গ্রিডে গিয়ে যুক্ত হয়। আবার ত্রিপুরা রাজ্যের মেইন গ্রিড থেকে একটা অংশ বিদ্যুৎ কিন্তু বাংলাদেশেও পাঠানো হয়। মানে এই বাঁধের কারণে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ পেয়েও লাভবান হয়। শুধু তাই নয়, এই বাঁধ তৈরি করার আগে গোমতী নদীকে বলা হতো কুমিল্লার দুঃখ। কারণ ডুম্বুর বাঁধ তৈরি হওয়ার আগে প্রায় প্রতি বছরই গোমতী নদীর কারণে কুমিল্লায় কিন্তু ব্যাপক পরিমাণে বন্যা হতো, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতো। কিন্তু বাঁধের ফলে বৃষ্টির জল এখন বাঁধে আটকা পড়ে যায়। কুমিল্লায় কিন্তু আর ফি বছর বন্যা হয় না, আগে যেখানে ফি বছর বন্যা হতো। এখন 17 আগস্ট এবং 18 আগস্ট এই দুটো তারিখে সম্পূর্ণ এই এলাকাটায় যেহেতু ভারী বৃষ্টিপাত হয়েছিল তাই প্রত্যেকটা নদীরই কিন্তু জল বেড়ে গেছিল। আবার বাংলাদেশের এই এলাকাটা নিচের দিকে হওয়ার কারণে মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোতে হওয়া প্রচুর পরিমাণে বৃষ্টির জল যেহেতু উপর থেকে নিচের দিকে নামছিল, এই জন্য বাংলাদেশের নদীগুলোকে কিন্তু রীতিমতো ভরাট করে তুলেছিল। তার উপরে 19 আগস্ট ছিল পূর্ণিমার দিন, যার ফলে নদীগুলো কিন্তু এমনিতেই ফেপে উঠেছিল। এর পাশাপাশি বহু বছর ধরে বাংলাদেশের কোন নদী কিন্তু ঠিকঠাক ভাবে সংস্কার করা হয়নি। কুমিল্লার মধ্যে দিয়ে যে গোমতী নদী বয়ে গেছে তা ময়লা এবং আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। একথা আপনারা কিন্তু আমার থেকে ভালো বলতে পারবেন। লোকজন নদীর বাঁধের উপরে দোকানপাট বানিয়েছে, অনেকে এই জায়গাগুলো দখল করে নিয়েছে। আর এটা আমি শুধুমাত্র কুমিল্লার কথা বললাম, নোয়াখালী, ফেনী প্রত্যেকটা জায়গায় কিন্তু নালা, খাল এগুলো দখলদারিতে চলে গেছে। মানুষ কিন্তু বেশ কিছু জায়গায় ঘর বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছে। নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে বাংলাদেশের সরকার কিরকম নিকম্মা। নিজেদের নদীগুলোকে সংস্কার তো করেই না, এমনকি বন্যার জন্য এই সংস্কার না করা, নদী বাঁধ জবরদখল হওয়া এগুলো যে দায়ী, এই কথাগুলো পর্যন্ত ভুলেও একবার মুখে পর্যন্ত আনছে না। যাই হোক, এই নদী সংস্কারের অভাব, জবরদখল করার কারণে জল নামার পর্যাপ্ত জায়গা না পাওয়া, এই পরিস্থিতিতে কিন্তু একটা অস্বাভাবিক বন্যার সৃষ্টি করেছে। এটাও কিন্তু আন্ডার কনসিডারেশন করতে হবে। এখন নেক্সট প্রশ্ন হলো যে ভারত কি ইচ্ছা করে তবে বাঁধ খুলে দিয়েছিল? চলুন এটাও বুঝিয়ে বলছি। দেখুন, ডোংরু বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। ভারত যদি ইচ্ছা করে বাঁধ খুলে দেয়ও তাহলে বাংলাদেশের কুমিল্লা ডুবে যাওয়ার আগে ত্রিপুরার প্রায় 120 কিলোমিটার এলাকা ডুবে যাবে। সেখানকার মানুষ মরবে, চাষের ক্ষতি হবে। তাই ইচ্ছা করে বাঁধ খুলে দেওয়ার যুক্তি এখানে কিন্তু আসছেই না। এখন প্রশ্ন হলো, এই ডম্বুর বাঁধটা কি তা সত্ত্বেও খুলে দেওয়া হয়েছিল? উত্তর হলো, এই ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়নি, বরং খুলে গেছিল। ইচ্ছাকৃতভাবে খুলে দেওয়া আর জলের চাপে অটোমেটিক্যালি খুলে যাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য আছে, এটা কিন্তু বুঝতে হবে। এবার প্রশ্ন আসবে যে কিভাবে একটা বাঁধ
অটোমেটিক্যালি খুলে যেতে পারে। দেখুন, যখন একটা বাঁধ বানানো হয় তখন তাতে বেশ কিছু গেট লাগানো হয় প্রয়োজনের সময় জল ছাড়ার জন্য। জলের পরিমাণ বেড়ে গেলে ওই গেটগুলো খুলে দিয়ে জলটা কমিয়ে নেওয়া হয়। আর এক রকমের গেট থাকে যেগুলোকে বলা হয় অটোমেটিক গেট, যেখানে জল বেশি হলে নিজে থেকেই উপচে পড়ে। আপনি চাইলেও সেই গেটগুলোকে খুলতে বা বন্ধ করতে বা কন্ট্রোল করতে পারবেন না। এই রকম গেটগুলোকে বলা হয় কিন্তু অটোমেটিক গেট। আশা করি বুঝতে পারলেন। এবার সোশ্যাল মিডিয়াতে এটা বলা হচ্ছে যে 30 বছর পর ভারত এই গেট খুলে দিয়েছে। আসলে নর্মাল গেটগুলো খোলা হয়নি, যে অটোমেটিক গেটগুলো ছিল সেগুলো জলের চাপে খুলে গেছে। আর সেটা কেন আমি আগেই বলেছি যে গত 30 বছরের রেকর্ড বৃষ্টি কিন্তু এবারের হয়েছে। তার মানে ভারত যে গেট খুলে দিয়েছে এই তথ্যটাও কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল তথ্য। এরপরও যদি কারোর মনে কোনো সন্দেহ থাকে, এর জন্য ত্রিপুরার মিনিস্টার রতনলাল লাহা বলেছেন বাংলাদেশ থেকে যে কোনো প্রতিনিধি এসে এর সত্যতা যাচাই করতে পারে, সেখানে যেতে পারেন। তিনি নিজে এই বাঁধ ঘুরে দেখাবেন, নিজে দেখাবেন যে বাঁধটা কিভাবে কাজ করে। এখন এবারে প্রশ্ন আসবে যে অটোমেটিক গেট যে খুলে যেতে পারে এই তথ্যটা কি ভারত আগে জানতে পারেনি? আর যদি জানতে পেরে থাকে তাহলে বাংলাদেশকে কেন সতর্ক করেনি? দেখুন, সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার উদয় রাহান বিবৃতি দিয়ে তিনি বলেছেন যে গত 21শে আগস্ট দুপুর 3টেয় ত্রিপুরার আমারপুর থেকে গোমতীর জলস্তরের কথা বাংলাদেশকে জানানো হয়েছিল। সেই সময় জল কিন্তু বাঁধের বিপদ সীমার নিচে ছিল, কিন্তু এরপরেই হরকা বৃষ্টি শুরু হয়ে যায় এবং বন্যা চলে আসে। বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে বাঁধের জলের স্তরের তথ্য ওপাশের বাংলাদেশের কাছে পৌঁছয়নি। এবার এই যে বন্যাটা হয়েছিল, এই ধরনের বন্যা কিন্তু হয় যেটাকে বলা হয় ফ্ল্যাশ ফ্লাড, মানে হঠাৎ করে একটা নির্দিষ্ট এলাকাতে এত পরিমাণে বৃষ্টি হয় যে পাহাড়ের ঢাল বেয়ে প্রচুর পরিমাণে জল নদীতে এসে পৌঁছয়। আর মাত্র 12 থেকে 18 ঘন্টার মধ্যেই নদীর জলস্তর এমনভাবে বেড়ে যায় যে বন্যা চলে আসে। গত বছর সিকিমেও কিন্তু এই ধরনের ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, কিন্তু ত্রিপুরার বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মাত্র 3 থেকে 6 ঘন্টার মধ্যে এই জলের স্তর কিন্তু এক লাফে অনেকটা বেড়ে যায়। আর ডুম্বুর বাঁধে জলের স্তর 94 মিটার পার করার সাথে সাথেই অটোমেটিক গেটটা খুলে যায়, যার ফলে নদীতে জলের পরিমাণ ভীষণভাবে বেড়ে যায়। ত্রিপুরার 120 মিটার এলাকা বানভাসী করে দিয়ে এই জল কিন্তু বাংলাদেশে ঢোকে। আগেই বলেছি যে বাংলাদেশের ওই ডিস্ট্রিক্টগুলোতে আগেই ভারী বৃষ্টি হচ্ছিল, আবার আগের দিন পূর্ণিমাও ছিল, যার ফলে নদী অলরেডি ফেপেছিল। তার উপরে এই ফ্ল্যাশ ফ্লাডের জল যুক্ত হয়, যার ফলে গ্রাম থেকে শহর সব কিন্তু ডুবতে শুরু করে এবং এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই বন্যা এত ভয়াবহ রূপ নিয়েছে তার পেছনে কিন্তু প্রাকৃতিক কারণই রয়েছে। ভারতের কিন্তু এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই। তো এই হলো চ্যাপ্টার 1, যেখানে আমি বুঝিয়ে বললাম বন্যা কিভাবে হলো, কেন হলো। এবার চ্যাপ্টার 2তে আমরা আলোচনা করব যে ভারত কি ফেনী জেলাকে ভাসিয়ে দিয়ে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কোনো ষড়যন্ত্র করছে। তো চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করি। দেখুন, বাংলাদেশের মানচিত্র যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এটা হলো চট্টগ্রাম আর এই হলো ফেনী। ভারতের যেমন শিলিগুড়ি করিডর একটা সরু অংশ, যার মধ্যে দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের রাজ্যগুলোতে যেতে হয় বা যোগাযোগ রক্ষা করা হয়, যেটাকে আমরা চিকেন নেক বলি। একই রকমভাবে বাংলাদেশের ফেনী জেলা হলো একটা সরু অংশ, যার মধ্যে দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ রক্ষিত হয়। এই ছোট অংশের মধ্যে দিয়ে সড়ক এবং রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে যোগাযোগ রাখা হয়। এখন কোনো কারণে যদি সড়ক এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় তাহলে চট্টগ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে কিন্তু সত্যি সত্যি বিচ্ছিন্ন হয়ে পড়বে। মানে ফেনী হলো বাংলাদেশের চিকেন নেক। এখন বাংলাদেশের চিন্তাশীল বুদ্ধিজীবীরা অভিযোগ করছে যে ভারত ত্রিপুরার ওপরে তৈরি ডুম্বুর বাঁধের জল ছেড়ে দিয়ে ফেনীকে ভাসিয়ে দিয়ে চট্টগ্রামকে নাকি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করতে চাইছে। সত্যি কথা বলতে কি, ভারত বিদ্বেষটা মাথায় উঠে গেলে তবেই এই রকম কথা মুখ দিয়ে বের হয়। ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করতে চাই চট্টগ্রাম কি করে দখল হবে। না হয় ফেনীতে বানই এসেছে, যদিও সেটা প্রাকৃতিক কারণে বুঝিয়ে বলেছি, তবু বুঝলাম যে ঢাকা এবং চট্টগ্রামের রাস্তা এবং রেল যোগাযোগ বন্ধ হয়েছে। কিন্তু সত্যি করে বলুন তো, চট্টগ্রামে কি ভারত সেনা পাঠিয়েছে নাকি ভারতীয় নৌবাহিনীর কোনো নৌজাহাজ চট্টগ্রামে নোঙর করেছে? কোনটা করেছে? কোনোটাই তো করেনি। তাহলে এই অভিযোগ
অভিযোগটা আসছে কেন? আসলে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষটা এমন জায়গায় পৌঁছেছে, এরা সমস্ত কিছুর মধ্যেই ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভূত দেখে। দেখুন, একজন ভারতীয় শিক্ষক হিসেবে একথা আমার অজানা নয় যে বাংলাদেশের মৌলবাদীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চট্টগ্রামের উপজাতিরা তাদের নিজস্ব ধর্ম এবং সংস্কৃতিকে রক্ষা করবার জন্য বাংলাদেশ থেকে আলাদা হয়ে স্বাধীন হতে চাইছে। চট্টগ্রাম যে স্বাধীনতা চায় একথা কিন্তু সত্যি, এবং সেটাও বাংলাদেশের মৌলবাদীদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই তারা স্বাধীন হতে চাইছে। আমরা জানি কুকি চিন ন্যাশনাল আর্মি বলে একটা সশস্ত্র আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে এখনো কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। গোটা পৃথিবী জানে এই চক্রান্তটা বা এই আর্ম রেভলিউশনটা বাংলাদেশের চট্টগ্রামে ঘটাচ্ছে চীন। বলুন তো, এই কুকি চিন ন্যাশনাল আর্মি যিনি প্রধান, সেই নাথান বোম, তিনি তো ঢাকার চারুকলা বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন। সারা পৃথিবীর লোক জানে চট্টগ্রাম থেকে এই সশস্ত্র গোষ্ঠী মায়ানমারে গিয়ে ট্রেনিং নেয় এবং মায়ানমার থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে চট্টগ্রামে ফিরে এসে এই রকম সশস্ত্র কর্মকাণ্ডগুলো ঘটায়। আর মায়ানমারে এখন যে সরকার রয়েছে সেটা যে সম্পূর্ণভাবে চীন দ্বারা নিয়ন্ত্রিত একটা সরকার, একথা আমি বলছি না, গোটা বিশ্বই কিন্তু একথা জানে, আপনারাও কিন্তু একথা জানেন। তাহলে এবার বলুন তো, এর মধ্যে ভারত কোথা থেকে এলো? চট্টগ্রামে আপনাদের মৌলবাদীরা গিয়ে অত্যাচার করবে, চট্টগ্রামের উপজাতিরা স্বাধীনতা চাইবে, আর দোষ হবে ভারতের। আমি জানি আমার এই কথা শোনার পরে বাংলাদেশের মৌলবাদীরা তেলে বেগুনে জ্বলে উঠবে, এখনই বলবে যে ওরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, ওদের থেকে সহিষ্ণু জাতি পৃথিবীতে একটাও নেই। বলছি মশাই, বাংলাদেশের মৌলবাদীরা কতটা সহিষ্ণু সেটা আমি নয়, গোটা পৃথিবী জানে। বাংলাদেশে কিছুদিন আগেই হিন্দু নির্যাতনের যে ভিডিওগুলো আমরা দেখেছি, এগুলো কিন্তু আমার কাছে নয়, গোটা পৃথিবীর কাছেই আর গোপন নেই। আপনাদের কাছ থেকে আমরা আর নতুন করে কিছু শুনতে চাই না। চট্টগ্রামের উপজাতিদের মানুষের ধর্ম এবং সংস্কৃতির অধিকারকে ফিরিয়ে দিন। আমি বলছি চট্টগ্রামটা আপনাদের সাথেই, মানে বাংলাদেশের সাথেই থাকবে। তবে হ্যাঁ, আমি জানি যে চট্টগ্রাম ভূরাজনৈতিকভাবে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ড। দেশভাগের পর চট্টগ্রাম যদি ভারতের হতো, তাহলে গোটা নর্থ ইস্টের 7 সিস্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করবার জন্য আমাদের শিলিগুড়ি করিডোরের ওপরে এই অতিরিক্ত নির্ভরশীলতা কিন্তু থাকতো না। আমরা অনায়াসে বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম বন্দরের মধ্য দিয়ে 7 সিস্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারতাম, এবং শেখ হাসিনা শাসনকালে আমরা চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে সেই যোগাযোগ কিন্তু রক্ষাও করছিলাম। আগামীতে ইউনিশ গভর্নমেন্টের সঙ্গে একই রকম চুক্তি করে হয়তো চট্টগ্রাম বন্দরটাকে আমরা আবারও ব্যবহার করব, কারণ চট্টগ্রাম ভূরাজনৈতিকভাবে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সত্যি কথা। তবে হ্যাঁ, একথাও বলে রাখি যে বাংলাদেশের এই চলমান ভারত বিরোধিতা যদি একই রকম ভাবে চলে, বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো কট্টরপন্থী দল ক্ষমতায় আসে, নিশ্চয়ই মনে করতে পারবেন এর আগে বিএনপি সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে ভারতের নর্থ ইস্টের 7 সিস্টারকে ডিস্টার্ব করবার জন্য প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এই অঞ্চলে সাপ্লাই করেছিল বাংলাদেশের বিএনপি সরকার। সেই একই রকমের ঘটনা যদি জামাতপন্থী কোনো দল বাংলাদেশের ক্ষমতায় এসে করতে চায়, তবে চট্টগ্রামে ভারতকে অবশ্যই মাথা গলাতে হবে। এমনিতেই ভারতীয়রা শান্তিপ্রিয় জাতি, এমনিতেই ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু যদি বাংলাদেশ ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করে, তাহলে বাংলাদেশের চট্টগ্রামের স্বাধীনতা আন্দোলনকে অদূর ভবিষ্যতে ভারতকে হয়তো সমর্থন করতে হতেও পারে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে আশঙ্কা করছেন, সেই আশঙ্কা আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে আমি বলতে চাই, নর্থ ইস্টের সবকটা নদীকে দরকারে ইন্টার কানেক্টেড করে যদি সব জল এই ফেনী ডিস্ট্রিক্টের ওপর দিয়ে বইয়ে দিতে হয়, তাহলে দিতে হবে। ফেনীতে যদি ভয়াবহ বন্যা আসে, ঢাকা চট্টগ্রাম সড়ক আর রেল যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়, তবে চট্টগ্রামের স্বাধীনতাকামী সশস্ত্র জনগোষ্ঠী উপযুক্ত অস্ত্র আর রসদ পেলে নিশ্চয়ই চট্টগ্রামকে স্বাধীন করে নিতে পারবে। কাল কি হবে এটা কিন্তু কেউ জানে না, না আমি কাল দেখতে পাচ্ছি, না আপনারাও কাল দেখতে পাচ্ছেন, শুধু একটু আন্দাজ করে নিতে হবে। এখন ভারত এবং বাংলাদেশ দুটো প্রতিবেশী দেশ, আমরা শান্তিতে একসঙ্গে উন্নতি করছিলাম। এখন যদি বাংলাদেশে কোনো মৌলবাদী সরকার এসে আমাদের 7 সিস্টার দখল করার পরিকল্পনা করে, মানে আপনাদের ছাত্র নেতারা যেভাবে স্লোগান দিচ্ছে আর কি, একটু নিজেখানেই শুনুন।
তো এই সমস্ত ভুলভাল স্লোগান দেওয়ার আগে একজন ভারতীয় শিক্ষকের কাছ থেকে ওয়ার্নিংটা শুনে নিন। ভারতের 7 সিস্টার নিয়ে দিবা স্বপ্ন দেখা বন্ধ যদি না হয়, ভারতের সঙ্গে যদি পার্মানেন্টলি শত্রুতা করে ফেলেন, তাহলে ফেনীতে এরবারে হয়নি হয়তো প্রাকৃতিক কারণেই বন্যা হয়েছে, কিন্তু এর পরের বার পরিকল্পিতভাবেই বন্যা হবে। ফেনীতে ভয়াবহ বন্যায় যেদিন চট্টগ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, চট্টগ্রামের সশস্ত্র স্বাধীনতাকামী মানুষ সেদিন চট্টগ্রামকে সত্যি সত্যি স্বাধীন করে নেবে। অতএব বাংলাদেশের মধ্যে যারা ভারত বিদ্বেষী আর বাংলাদেশের মৌলবাদী সরকার, তারা ভাবুক তারা শান্তিতে থাকতে চায় নাকি চট্টগ্রামকে হারাতে চায়। নিজের ভালো পাগলও বোঝে, শুধু বাংলাদেশের মৌলবাদী জামাত ইসলামের লোকরা বুঝলেই ভালো। ঈশ্বর ভারত বিদ্বেষী কট্টর এই জামাত ইসলাম পন্থী লোকেদের মধ্যে সুবুদ্ধি দিক। সবাই ভালো থাকুন, একসঙ্গে থাকুন, শান্তিতে থাকুন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। এখন এ পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।